দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। এই জমির মালিক মোহাম্মদ সিরিয়াস কাঞ্চন। জি জি, হুদাই মানছে তোমার সিরিয়াস কাঞ্চন। যেই মরিম খালেক অসুস্থ হয়েছে তাতে তুমি এত সিরিয়াস হয়ে গেছো যে সে দ্রুত পকার পর হয়ে যাবো না। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার জীবন বাড়িতে নাও নাই, আমি কোনোদিন ওই বাড়িতে যাইতে চাই না। বিশ্বাস করবে, জীবন বাড়িতে এমন গুয়ের মধ্যে থেকে টাকা দিলে খেয়ে ফেলা। কি ব্যাপার গো? হ্যাঁ, তোমাকে দুজনের কথাবার্তা শুনে তোমার চুলাচুলিটা করা বাকি আছে। তুমি এদাইলে আমগুলো রেগে যাও কেমন? আমি তো রাস্তার মাইয়া না যে রাস্তায় খাড়ায় পারাপারি করুম। আমার বংশের একটা পরিচয় আছে। 7 কিলোর একটি গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি হাসো সিজন 3 এর সেকেন্ড রানার আপ স্ট্যান্ড আপ কমেডিয়ান সাবিকুন নাহার মুন্না। শুভ সকাল, কেমন আছো? শুভ সকাল আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি মুন্না। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, নিঃসন্দেহে দুর্দান্ত একটা আড্ডা হবে। নরমালি যেটা হয় আমাদের দেখা হলে নরমালি আমাদের তো অন্য সময় দেখা হলে আমরা অনেক অন্যরকম ভাবে কথা বলি, আর ওভাবে তো দেখাও হয় না। তো আমার মনে হয় যে অন স্টেজ কেন না, অনেক গল্প অনেক গল্প। এখন এই সময়টা আসলে কি করছো, কি কি নিয়ে ব্যস্ত আছো সেটা বলো। আচ্ছা, তো যেটা হয়, আমাদের একটা সময় কেটেছে পড়াশোনায়, তো এখন পড়াশোনা একদম মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে উচ্চতর শিক্ষার জন্য চেষ্টা করছি, যে দেশে অথবা দেশের বাইরে যেখানেই সফল হব সেখানে অবশ্যই সেটা চেষ্টা করব। আর পাশাপাশি আমি যেহেতু আমার মাস্টার্স শেষ করেছি বুয়েট থেকে, তো বুয়েটে সেখানে আমি আমার রিসার্চ নিয়ে আসলে আছি। আচ্ছা, আর তোমার এই যে কমেডিয়ান হিসেবে তোমার যে যাত্রাটা সেটা কি থেমে গেছে না সেখানেও কাজ করা? না, সেখানেও টুকটাক কাজ করছি। আসলে লাইফে তো সময় তো দিনে 24 ঘন্টা। হ্যাঁ, তো এই 24 ঘন্টাকে ওইভাবে ইউটিলাইজ করতে গেলে আসলে মনে হয় যে খুব কম সময়। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার যে কমেডিয়ান সাবিকুন নাহার মুন্না, সেই জায়গাটা একটু মানে কম কাজ করা হয়, তবে করা হয়। আচ্ছা, মানে এখন তো অনেকে আছে না, ধরো চ্যানেল বেসিসে কাজ করছে, মানে নিজেদের ইউটিউব চ্যানেল আছে বা পেজে আছে, মানে তোমার কি সেভাবে কাজ করা হচ্ছে? কারণ আমি তোমাকে খুব একটা সেভাবে দেখি না। না, আমার নিজের কোনো ইউটিউব চ্যানেল নেই। আমি ফেসবুক আছে, যেটা আমরা সবাই মোটামুটি খুব ইউজ করি সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে। তো ফেসবুকে আমার একটা পেজ আছে, কখনো মনে হলে কিছু কন্টেন্ট শেয়ার করি, আর যদি কখনো মনে না হয় সেভাবে করে আসলে আমি কখনো ভেবে দেখিনি। মানে এটা আমার মনে হয় আমার যতটুকু সাথে সাথে আসলে লাইফের প্রায়োরিটিস গুলো চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, কারণ একটা বয়সে মনে হয়েছে যে অনেক কিছু করতে হবে বা অনেক কিছু নিয়ে চিন্তা করতাম, ছোট ছোট অনেক বিষয়কে খুব বড় করে মানে কি বলবো, যে একটা ঝামেলা পাকিয়ে ফেলতাম। কিন্তু এখন এই সময় এসে আসলে সবকিছুই মনে হয় যে করতে পারিনি, আচ্ছা ঠিক আছে,
অসুবিধা নেই, অন্য কোনো কিছু আমরা করব, অন্য কিছু করব আচ্ছা, এরকম। হাসো সিজন 3 এর সেকেন্ড রানার আপ ছিল তুমি, তো সেই সময়টা নিশ্চয়ই এখন মাঝে মধ্যে মনে পড়ে, মানে ইন্টারভিউর সাথে যে একটা তোমাদের যে বন্ডিং সেটা তৈরি হয়েছিল সে সময়টাতে, কেমন ছিল জার্নিটা? না, যদি আমি সময়ের হিসাব করে বলি তাহলে বেশ বলতে গেলে 1 দশক, অলমোস্ট 10 বছর হয়ে গেছে আমি যখন হাসো সিজন 3-তে ছিলাম। তো সেই সময় বয়সটাও কম ছিল, অনেক অভিজ্ঞতা ছিল না। আর এখন যেমন টিভি পর্দায় বা আমাদের টেলিভিশনগুলোতে যেমন অহরহ এসেছি, মানে পরিচিত হয়ে গেছি, তখন তো আসলে সেটা ছিল না। অভিনেতা থেকে কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডি, এই জিনিসটাও যে কত সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায়, এটা আসলে এনটিভি করেছে। তো আমার যাত্রাটা ছিল খুবই মজার, এবং আমি মনে হয় সেই যে সিজন 3 তখন আমি শিখেছি, এবং সেই শেখা নিয়ে আমি এখনো চলছি। এটা আমার মনে হয়। সেই সময় তুমি মেন্টর হিসেবে কাদেরকে পেয়েছিলে? মেন্টর হিসেবে আমি যাদেরকে পেয়েছিলাম, শাওন মজুমদার দাদা ছিল। আচ্ছা, তো তাকে মূলত আমার অডিশনটা এরকমই ছিল যে আমি শাওনদাকে দেখতে গিয়েছিলাম। তুমি তার ফ্যান ছিলে? হ্যাঁ, আমি তার ফ্যান ছিলাম, যে তাকে আমি অন্য মানে কি বল রিয়েলিটি শোতে দেখেছি, এবং সে খুব ভালো করছে, আবহেনা রনি। তো ওই সময় শাওন মজুমদার দাদা ছিল, এবং তার প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। সেখান থেকে তাকে দেখতে যাওয়া, দেখতে গেলে অবভিয়াসলি অডিশন দিতে হবে, তাই রেজিস্ট্রেশন করা, তারপরে তো যাওয়া হয়ে গেল। আমার মেন্টর ছিল শাওন মজুমদার, সাইফুল ভাই, সাইফুর রহমান সাইফুল, তিনি হাসো সিজন 1 এর চ্যাম্পিয়ন ছিলেন। এরপরে আমার ছিল পরশ ভাই, মোহাম্মদ পরশ। তারপরে আমরা তো দেখেছি, ধরো যারা কমেডিয়ান হয়েছে বা স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করছে, তারা অনেকে অভিনয়ের দিকে এসেছে। তোমার ক্ষেত্রে সেটা দেখিনি, এটা কি তোমার নিজের ইচ্ছা থেকে হয়েছে যে তুমি চাওনি বলে? না না, সেরকম কিছু না। আমি অভিনয় করেছি টুকটাক, যখন সুযোগ হয়েছে বা আমার মনে হয়েছে যে আমি করতে পারবো, তখন আমার অভিনয় করা হয়েছে। আর সব থেকে বড় কথা, যে টুকটাক কাজগুলো করেছি এগুলো যখন আমি নিজে দেখি, মানে আমি কি বলবো, যে আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, নিজের ওটা দেখে আমার আসলে ভালো লাগে না। আমার কেন জানি মনে হয় যে অভিনয়টা ঠিক আমার মনে হচ্ছে না, যদিও এমন অভিনয় অনেকেই করছে। আর আরেকটা বড় বিষয় হলো সুযোগটা, কারণ আমি একজন অভিনয় শিল্পী হতে চাই বা আমি অভিনয় করতে চাই, আমার তো সেই সুযোগটা থাকতে হবে। আমার মনে হয় যে আমার লাইফে তোমার কাছে আসতে হবে। আমার হয়তো সেই জায়গাটাতে একটা মিসম্যানেজমেন্ট হয়ে গেছে আমার সাথে, হয়তো সেই সুযোগগুলো আমার পর্যন্ত এসে পৌঁছায় না, কমিউনিকেশনটা প্রপারলি হয়নি হয়তো। এটা হতে পারে যে আমার কাছে সুযোগটা আসে না, অথবা সুযোগটা আমি হয়তো মানে কাজে লাগাতে পারি না বা ধরতে পারি না, এরকম কিছু একটা। মনে হয় তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? বরিশালে কেটেছে? না, আসলে এটা খুব মজার একটা বিষয়। আমার বাবা ছিলেন একজন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা। আচ্ছা। তো সেই জায়গা থেকে দেখা গেছে যে আমরা খুব পোস্টিং হতো, আমার বাবার বদলি হতো যেটাকে বলে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। তবে আমার জন্ম আমার নানা বাড়িতে, যেটা পিরোজপুর মঠবাড়িয়াতে। সেখানে জন্ম হওয়ার পর থেকেই আমি আমার বাবার সাথেই ছিলাম, আমার বাবা মা আমরা একসাথে। তো আমি বাংলাদেশের বেশ কিছু জেলা ঘুরেছি, সৈয়দপুর, রংপুর, পটুয়াখালী, এবং লাস্ট পর্যন্ত গিয়ে আমাদের কাছে মনে হয়েছে খুলনা বসবাসের জন্য বেশ সুন্দর একটা জায়গা, এবং খুব নিরিবিলি, খুব ছিমছাম একটা শহর, খুব ছিমছাম, যার কারণে আমার বাবা তার স্থায়ী আবাসন পরবর্তীতে খুলনাতেই করেছেন। আচ্ছা, এখন খুলনাতেই থাকা হয়। আর তোমার হোম টাউন তো বেসিক্যালি বরিশাল? হ্যাঁ, বরিশাল পিরোজপুর। আচ্ছা, ওইটা আমার হোম টাউন বলতে আমার অরিজিন ওখানে। আমার নানা বাড়ি, আমার দাদা বাড়ি, আমার নানা বাড়ি যারা আছে আত্মীয় স্বজন, দাদা বাড়ির অল এভরিওয়ান বরিশালের। তোমার বাবা মায়ের সাপোর্টটা আসলে কেমন ছিল তোমার যে কোনো কিছু, ধরো লেখাপড়ার ক্ষেত্রে হোক বা এই যে তুমি কমেডিয়ান হিসেবে কাজ করছো সেক্ষেত্রে হোক? আমি দেখেছি তুমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। তো ব্যাপারটা হলো যে আমি বাবা মার বড় সন্তান, এরপরে আমার 2টা ছোট ভাই আছে। তো বড় সন্তান আসলে সত্যি কথা বলতে বাবা মায়ের কাছে একটা খেলনা, এটা আমরা বিভিন্ন কোটেশনে পড়ে থাকি। কিন্তু আমি আসলে আমার বাবা মাকে দেখেছি, সত্যি তারা আমাকে সেই পুতুলের মতন করেই রেখেছে এখন পর্যন্ত। আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, তারপরেও আমার বাবা মার মধ্যে সেই প্রবণতাটা এখনো আছে যে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দেওয়া বা একটু আদর করা, যেটা আমি একটু মাঝে মাঝে মানে বিব্রত হই, বাট আমার মনে হয় আমার বাবা খুব এনজয় করে ব্যাপারটা, আদর বা একটা আলাদা জায়গা থেকে। তারা ওই জায়গাটা আমাকে প্রপার স্পেসটা দেয়। আর যদি পড়াশোনার ক্ষেত্রে বলি, দেখা গেছে বাবা মা সবসময় আমাকে উৎসাহিত করেছে। আর প্রত্যেকটা ক্লাসে যখন ভালো একটা ফলাফল করেছি, আমার মায়ের উৎসাহ যেন আরো বেড়ে গেছে। তো পড়াশোনার ব্যাপারে সব থেকে বেশি উৎসাহ দিয়েছে আমার মা। বাবা যেহেতু চাকরি করতেন, বাবা তো আসলে ওভাবে সময় দিতে পারতেন না, কিন্তু বাবাকেও আমি দেখেছি যে অফিস থেকে ফিরে এসে আমাদের পড়াশোনা কেমন চলছে, আমি আজকে কোন কবিতাটা শিখেছি, আমি আজকে কোনো গান শিখেছি কিনা। মানে আমার বাবা শুধুমাত্র পড়াশোনা না, আমার বাবা দেখতাম যে সাংস্কৃতিক ব্যাপারগুলো নিয়েও আমাদেরকে খুব উৎসাহিত করতেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ অনেক বেশি ইন্সপায়ার করত। আর এই যে কমেডিয়ান যদি বলি, যে কমেডি লাইনটাতে যদি আমি এসেছি,
সত্যি কথা বলতে আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি যারা আছেন তাদের সেন্স অফ হিউমার আচ্ছা খুবই স্ট্রং এবং হাই লেভেল। আচ্ছা তো আমার মনে হয় যে মানে জেনেটিক্যালি আমি মনে হয় ওই জিনিসটা তাদের কাছ থেকে পেয়েছি। আমি হয়তো টিভিতে চান্স পেয়েছি, কিন্তু আমার মনে হয় আমার থেকেও বেটার কমেডিয়ান তারা। তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো আমার মনে হয় যে আমি তো সেকেন্ড রানার আপ হয়েছিলাম, তারা চ্যাম্পিয়ন পজিশনটা নিতে পারে। মানে তোমার যে হাস্য রসের যে একটা রসদ, সেই রসদটা তোমার ফ্যামিলি থেকে হ্যাঁ, আসে। ফ্যামিলি থেকে। তোমার সেখান থেকে মনে হয় তুমি অনেক সময় কমেডি করেছো বা ওখান থেকে জোকসও বানিয়েছো। আসলে সত্যি কথা বলতে অনেকে যখন স্ক্রিপ্ট করে, বেসিক্যালি আমরা তো স্ক্রিপ্ট অ্যান্ড জোকস এই জিনিসগুলোকে নিয়েই আমাদের চলে পথে চলা কাজটা করতে হয়। অনেকে স্ক্রিপ্ট করে কি আশেপাশের বিভিন্ন জিনিস নিয়ে অথবা অনেক সময় বানিয়ে, কিন্তু আমার এখন পর্যন্ত আমি নিজে যতগুলো স্ক্রিপ্ট করেছি বা নিজে থেকে যদি কোনো জোক ফ্রেম করেছি, বেশিরভাগই দেখা গেছে যে একদম আমার নিজের লাইফের। হয়তো ওখানে একটু এদিক ওদিক করে আমার জিনিসগুলো বলতে হয় মানুষকে, বাট সম্পূর্ণ আমার লাইফের। আচ্ছা, তবে ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা নিয়ে কেন লেখাপড়া করলে? আমার সাবজেক্ট হলো রসায়ন। তো দেখা গেছে যে অনেকে বলে রসায়ন খুব কঠিন, আবার অনেকে বলে যে রসায়ন পড়ে আসলে তারপরে মানুষের মধ্যে রসবোধটা আর থাকে না। কিন্তু আমি একটা মানুষকে দেখেছি এবং আমার মনে হয় পুরো বাংলাদেশ তাকে খুব পছন্দ করে, হুমায়ুন আহমেদ স্যার। আচ্ছা, তো ছোট থেকে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখতাম, এত তো বুঝতাম না যে তিনি রসায়নের শিক্ষক বা এত কিছু বুঝতাম না। এরপর যখন আস্তে আস্তে বড় হয়েছি আমার মনে হয়েছে যে আমি রসায়ন নিয়ে পড়বো এবং কখনো না কখনো এই লিঙ্ক আপ ধরে আমি স্যারের কাছে যাব, শুধু স্যারের একটা অটোগ্রাফের জন্য। যদিও সেই সুযোগ আমার হয়নি, তার আগেই স্যার হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু স্যারের যে রসবোধ সেই জিনিসটা আমাকে খুব টানতো। তো ওই জায়গা থেকে মানে এটা শুনতে খুব লেম লাগে যে রসবোধ এবং রসায়ন দুটো এক জায়গায় করবার তুমি চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমি স্টিল চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত তো অনেক স্টেজ শো করা হয়েছে, মানে সবথেকে মেমোরেবল স্টেজ শো কোনটা ছিল তোমার কাছে? সবথেকে মেমোরেবল স্টেজ শো যদি বলি, সেটা ছিল আমাদের খুলনাতে একটা স্টেজ শো ছিল। নর্মালি খুলনার মানুষজন আমাকে চিনে না, মানে যেহেতু আমার বাবার বাড়ি খুলনা, বললাম যেহেতু যে স্থায়ী আবাসন খুলনাতে, আমি তো পিরোজপুরের মেয়ে, সবাই আমাকে মনে করে আমি বরিশালে থাকি না হলে ঢাকায় থাকি। আমি যে খুলনার মেয়ে এটা আমার একদম আশেপাশের মানুষজন ছাড়া কিন্তু কেউ জানে না। তো খুলনাতে যখন কোনো অনুষ্ঠান হয় আমি কখনোই দাওয়াত পাইনি, কখনোই পাইনি দাওয়াত। কোনো স্টেজ শো হয়েছে হয়তো আমার বাসার পাশেই, সেখানে ঢাকা থেকে আমার পরিচিত যারা আছেন কমেডিয়ান তারা যাচ্ছেন, কিন্তু আমাকে তারা ডাকে না। তো ওই যেবার যখন প্রথমবার আমাকে তারা ডেকেছিল এবং আমি যখন স্টেজে উঠি তখন আমি দেখতে পাচ্ছিলাম সামনে আমার খুব পরিচিত মানুষজনরাও আছে এবং তারা খুব আনন্দ প্রকাশ করছিল। তো সেইটা ছিল আমার কাছে বেশ একটা মজার স্টেজ শো। যদিও সে স্টেজ শোতে মানে আমি কি বলবো, সম্মানিত ওরকম ছিল না বা ওইরকম হয়তো কিছু ছিল না, কিন্তু ওইটা আমার কাছে মেমোরেবল, আমার কাছে স্মরণীয়। মানে কমেডিয়ান হিসেবে তোমার পাওয়া মানে প্রথম সম্মানী কত টাকা ছিল যদি তুমি বলতে চাও? হ্যাঁ, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। এনটিভিতে আছি তো, যেহেতু এনটিভির সাথে প্রথম পথ চলা শুরু হয়েছিল, এরপরে এনটিভির সাথেই টুকটাক অনেক কাজ হয়েছে। ঈদের সময় ঈদের কিছু অনুষ্ঠানে হয়েছে এবং আমি দীর্ঘদিন এনটিভিতে একটা সেলিব্রিটি আড্ডা শো করেছি, আমি এবং প্রাণ রায় দাদা। তো ওইখানেও 13 নম্বর বোর্ডিং ছিল সেটার নাম, বেশ সফল একটা অনুষ্ঠানও বলা চলে। তখন আমাদের প্রায় দেখা হতো। হ্যাঁ, তখন প্রায় দেখা হতো মেকআপ রুমে। দেখা যেত যে আপু আপনি একটা প্রোগ্রামে এসেছেন, আমি 13 নং বোর্ডিং করতে এসেছি। তো প্রথম যে সম্মানী ছিল সেটা ছিল আমার যতটুকু মনে হয় ঈদের অনুষ্ঠান, এবং আমাদেরকে মনে হয় 5,000 টাকা দেওয়া হয়েছিল। তাও অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা, অনেক টাকা। মানে অন্য যে কোনো চ্যানেলের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তো অনেক টাকা দিয়েছে, আর এটা তো অনেক বছর আগের কথা। হ্যাঁ, বেশ মজার। যেটা একটু জোকস শুনি, যদিও তোমার সাথে আসলে পুরো কনভারসেশনটাই একটা জোকসের মতো, তারপর একটু আলাদা করে কিছু জোকস শুনি। না, এখন ব্যাপার হলো যে আমার জোকসের একটা ভালো ক্যারেক্টার আছে, সেটা হলো আমার দুলাভাই। আচ্ছা, তো আমি দেখা যাচ্ছে নরমালি যখন দুলাভাইকে নিয়ে স্ক্রিপ্ট করি, স্টেজে ঢোকার সময় দুলাভাই দুলাভাই গানটা গাই, তারপর আমার দুলাভাইকে নিয়ে কিছু জোক ডেলিভারি করি, দেন আমার মতন করে আমি বলি। তো দুলাভাইকে নিয়ে একটা জোকস বলি যে আমার দুলাভাই এবং আপা দুজনে কথা বলছে। তো আপা খুব আবেগপ্রবণ হয়ে দুলাভাইকে বলছে, দেখো তোমরা এই যে বেডা মানু, তোমাকে কি কপাল, তোমরা এই পৃথিবীতেও একটা হুরের নাহান বউ পাও, আবার বলে বেহেস্তে গেলে বলে কতটি হুর পাবা। এটা শুনে দুলাভাই আবার একটু মানে দার্শনিক টাইপের হয়ে বলে কি, হ্যাঁ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আর আসলে আমরা তো হুর পাবো, এই তোমরা মরে গেলে কি পাবা বলো তো। এটা শুনে আপু বলছে, মরার মরে গেলে কি পামু, এই দুনিয়াতে বান্দর পাইছি, হয়তো মরার পরে বান্দর টান্দর কিছু একটা পামু। তো দুলাভাই আপার ব্যাপারটা এরকমই করে জমতে থাকে। আবার এরকম আছে একটা যে আপার জন্মদিন, তো দুলাভাই চিন্তা করলো আপাকে কিছু একটা তো ভালো গিফট দিতে হবে।
তো দুলাভাই আপার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে এসেছে, আচ্ছা আমাকেও দাওয়াত দিয়েছে, তো আমি গিয়েছি। তো আপাকে দুলাভাই ডায়মন্ডের রিংটা দিয়ে বলল, সখিনা বেগম এই লাও তোমার লাগি একটা ডায়মন্ডের রিং লই আইছি, দেখো দি তোমার পছন্দ হয় কি না। আমি বললাম দুলাভাই দেখেন, আমি শুনেছি আপা আপনার কাছে এইবার জন্মদিনে একটা গাড়ি উপহার চাইছিল, আপনি তাকে ডায়মন্ডের রিং দিলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমাকে সাইডে নিয়ে গিয়ে দুলাভাই বলল, কথা কইস না বেডা, কথা কইস না, তোর আফারে এখন আমি ওই নকল গাড়ি কুমির দিয়ে কিনে এনে দিমু। মানে ডায়মন্ডের রিংটা লিটারালি নকল ছিল। আচ্ছা মানে ডায়মন্ডের রিং তো নকল এনে দেওয়া পসিবল, গাড়ি তো নকল দেওয়া পসিবল না। তো এই যে জোকসগুলো, এগুলো আসলে মানে লাইফ থেকেই নেওয়া। তাদের ওই আমি আমার যদিও কোনো আপা নাই, কোনো দুলাভাইও নাই, কিন্তু আত্মীয় স্বজন তো আছে, তাদের কাছ থেকে অনেক অনেক অনেক। তো এইগুলো আসলে ওই রিয়েল লাইফ মানে কমেডি। আচ্ছা মনে হয় এমনি তোমার প্ল্যানটা কি, মানে ফিউচার প্ল্যান তো থাকে, এখন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খুব একটা কাজ তো করছো না, কিন্তু ফিউচারে নিয়ার ফিউচার যদি বলি তাহলে সেখানে তোমাকে আমরা আসলেই দেখতে পাবো কিনা? একেবারে কাজ করছি না বলতে, স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে টুকটাক যখন কোনো ভালো কাজের সুযোগ থাকে, বা ওই যেটা বললাম সুযোগের সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তখন আমি অবশ্যই কাজটা ব্যাচে বলে মিললে তখন কাজ করা। আর আমার সবথেকে বড় ব্যাপারটা হলো যে আমি খুব সততার সাথে কাজ করতে পছন্দ করি, এবং আমার মনে হয় যে আমি যেখানে খুব কমফোর্টেবল থাকি আমি সেখানে গিয়ে কাজ করতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি এ পর্যন্ত যতগুলো সুযোগ পেয়েছি, আমি সবগুলোই মনে হয় যে আমার নিজের কাছে মনে হয় যে আমি কাজে লাগানোর চেষ্টা করেছি, এবং যার কারণে এখন পর্যন্ত যে কয়জন মানুষ আমাকে চিনে বা আমাকে পছন্দ করে। আর অদূর ভবিষ্যতের কথা যদি বলি, তাহলে অবশ্যই এটা যেহেতু আমার প্যাশনের জায়গা, আমি খুবই প্যাশনেট এই ব্যাপারটাতে, আমি অবশ্যই এটা ধরে রাখবো। সেটা যদি চ্যানেলগুলোতে সুযোগ হয় তো চ্যানেলে, যদি সেখানে সুযোগ না হয় আমার নিজের পার্সোনাল কোনো প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করব। আর এটা যেহেতু প্যাশনের জায়গা, তো আমি এটাকে প্যাশনের জায়গাতেই রাখতে চাই, যাতে কখনো এটার উপর আমি তিক্ত না হয়ে যাই, কখনো যাতে আমার এটার প্রতি কোনো দীর্ঘশ্বাস না আসে। আচ্ছা, এই কারণে আক্ষেপ যেন কাজ না করে। এমনি এতগুলো বছর তোমার যে পথ চলা বা তোমার যে জার্নিটা ছিল, সেখানে এখন তো অনেকটা পরিণত চিন্তা ভাবনা, এখন এসে কি কোথাও মনে হয় যে কোথাও যদি আমি এই কাজটা করতাম তাহলে হয়তো আজকে পজিশনটা আর একটু বেটার হতো? এরকম কখনো মনে হয়নি, আসলে মনে হয়নি। কারণ আমার কাছে মনে হয় যেটা হয়ে গেছে বা যেটা আমি অ্যাচিভ করতে পারিনি বা আমার সুযোগ হয়নি, সেটা নিয়ে আমার কাছে কখনো আক্ষেপ কাজ করে না। তো এই জন্যই বললাম যে প্যাশনের জায়গায় রেখে আমি আমার প্রফেশনাল জায়গাটাকে অন্যভাবে তৈরি করার চেষ্টা করছি। কারণ আমি মুন্না তো শুধু আমার নিজের জন্য তৈরি হইনি, আমার পিছনে আমার বাবা মায়ের অনেক শ্রম আছে। তো আমি আমাকে ওই জায়গাটাতেই দেখতে চাই যেখানে আমার বাবা মা আমাকে দেখে মানে কি বলবো, তারা গর্বিত বোধ করবে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই জায়গাটাতে আমি সেই জায়গাটা যেন তৈরি করতে পারো, এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সেই যাত্রাটা যেন সহজ হয় সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে এসেছে, অনেক কথা শেয়ার করলে, খুব ভালো লাগলো। অল্প সময় অনেক কথা বলে ফেলেছি। আমার ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল, যারা আমার সাথে মিশতো তারা আমাকে বলতো যে আমি খুব কথা বলি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমি আসলেই খুব কথা বলি, অল্প সময় আমি অনেক কথা বলে এবং কথা বলে তুমি এত মানুষের মন জয় করেছো। এই মন জয় করার রাস্তাটা পাকাপোক্ত হোক সেটাই প্রত্যাশা করে আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আপু, আর এনটিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমি আসলে খুবই গর্বিত ফিল করছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।